হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা আরএস নমেনক্লেচার পড়েছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে ডিএল নমেনক্লেচার। তবে ডিএল নমেনক্লেচার পড়ার আগে আরএস নমেনক্লেচারের সামান্য একটা পার্ট বাকি রয়ে গেছে। এখানে লিখে রেখেছি আমি, রিং সিস্টেম, অ্যালিনস আর স্পাইরো কম্পাউন্ড, এদের কীভাবে আরএস নামকরণ করতে হয় সেইটা আমরা একটুখানি জেনে নেব। তো শুরুতে আমি রিং সিস্টেম নিয়ে আলোচনা করছি। মানে এইগুলো একেবারেই কী বলবো, একটা দুটো করে এক্সাম্পল দেবো যাতে বিষয়টা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া থাকে। তো প্রথম এক্সাম্পল ধরো এরকম একটা আছে, রিং সিস্টেম। রিং সিস্টেমে যখন ধরো একটা সাইক্লোহেক্সেন রিং আছে, এবার এই রিং সিস্টেমে যদি এরকম থাকে যে কোনো একটা কার্বন পরমাণুতে ধরো ওয়েজ গ্রুপে কে আছে এবং ড্যাশ গ্রুপে কে আছে সেটা বলে দেওয়া আছে। সাপোজ এখানে মিথাইল আছে, আচ্ছা মিথাইল ছেড়ে দাও, সাপোজ এখানে ব্রোমিন আছে, এখানে ধরো NH2 আছে। এই অবস্থায় আমরা এই পার্টিকুলার কম্পাউন্ডটার আরএস বের করতে পারবো, ঠিক আছে। তারপরে ধরা যাক এখানে একটা ইথাইল আছে আর এখানে একটা OH গ্রুপ আছে। তাহলে এই দুটো কার্বনে আমরা আরএস মানে আর হবে বা এস হবে সেইটা আমরা ডিসাইড করতে পারবো। তাহলে যেহেতু এটা OH আছে, অ্যাকর্ডিং টু IUPAC এটা যদি একটা সাইক্লিক অ্যালকোহল হয় তাহলে সেই অনুসারে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন অ্যাকর্ডিং টু IUPAC, ঠিক আছে। এখানে সবই OH এর থেকে কম প্রেফারেন্সওয়ালা বা কম প্রায়োরিটিওয়ালা গ্রুপ আছে, ব্রোমো, অ্যামাইনো ইত্যাদি। তাহলে আমরা যদি 1 নম্বর কার্বনটাকে লক্ষ্য করি ভালো করে, 1 নম্বর কার্বনটা, তার সঙ্গে ওয়েজে একটা গ্রুপ আছে, এদিকে ড্যাশে একটা গ্রুপ আছে, আর এইভাবে দুখানা অন দ্য প্লেন গ্রুপ আছে যেগুলো হচ্ছে এই রিংয়ের পার্ট, তাই তো। তা এইভাবেই আমরা এদেরকে মানে প্রায়োরিটি অ্যাসাইন করবো, নাম্বার অফ মানে 1 2 3 4 কোনটা কী হবে সেটা দেবো। তো দেখো OH হচ্ছে আমাদের 1 নম্বর গ্রুপ, প্রায়োরিটি 1। আমি যদি এদিকে যাই তাহলে ইথাইল মানে একটা কার্বন, তারপরে আর একটা কার্বন, শেষ। কিন্তু যদি এইদিকে যাই তাহলে 1 2 3 পরপর কার্বন আছে, সুতরাং এই দিকের গ্রুপটার প্রায়োরিটি ইথাইলের থেকে বেশি। কিন্তু আমরা যদি এই দিকে যাই তাহলে একটা কার্বন, সেকেন্ড কার্বনের সঙ্গে ব্রোমিন ট্রোমিন আছে, তাহলে ওটার প্রায়োরিটি তার থেকেও বেশি, অর্থাৎ এটা 2 নম্বর, এটা 3 নম্বর এবং ইথাইল 4 নম্বর। এই যখন আমরা প্রায়োরিটি পেয়ে গেলাম, এইবার আমরা দেখবো যে ফোর্থ গ্রুপটা আছে কোথায়, ওয়েজে। ফোর্থ গ্রুপ যখন ওয়েজে আছে তখন 1 2 3 1 থেকে 2 থেকে 3 আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ফোর্থ যখন ওয়েজে, সেই অবস্থায় অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া মানে এটা অ্যাকচুয়ালি আর, ফোর্থটা ড্যাশে থাকলে এটা এস হতো। তা আমরা পেয়ে গেলাম যে এটা আর, তাহলে 1 আর। 2 নম্বর যে 3 নম্বর কার্বন যেটা, সেটা হচ্ছে কাইরাল কার্বন। 3 নম্বর কার্বনের ক্ষেত্রে এবার আমরা দেখতে পাচ্ছি যে দেখো একটা অন দ্য প্লেন গ্রুপ নিচে নেমেছে, এটা অন দ্য প্লেন বন্ড, একটা ওই দিকে উঠেছে এরকম, আর এই দিকে একটা দেখতে পাচ্ছি ওয়েজ, আর এখানে একটা দেখতে পাচ্ছি ড্যাশ, 4টে গ্রুপ আছে। এবার সব থেকে বেশিকে ব্রোমিন, 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে ব্রোমিন। এবার এই যে কাইরাল কার্বন, তার এদিকেও আছে কার্বন আর ওদিকেও আছে কার্বন, তাহলে ব্রোমিনের পরে নাইট্রোজেন সেকেন্ড প্রায়োরিটি। এবার এখানে সেকেন্ড কার্বনে অক্সিজেন আছে, আর এদিকে গেলে সেকেন্ড কার্বনে কিছুই নেই, কার্বন আছে, সুতরাং এই দিকটা অক্সিজেন যেদিকে চলে আসছে এইটা হচ্ছে থার্ড প্রায়োরিটি গ্রুপ, আর ওপরের দিকে যেটা যাচ্ছে গ্রুপটা ওইটা হয়ে যাবে ফোর্থ প্রায়োরিটি। এবার ফোর্থ প্রায়োরিটি গ্রুপ যখন আমাদের অন দ্য প্লেন, তখন আমরা কী শিখেছিলাম যে ডাবল সুইচ করাবো, ডাবল সুইচ করিয়ে ওকে আইদার ড্যাশে অথবা ওয়েজে নিয়ে যেতে হবে। তাহলে ডাবল সুইচ যদি করাই তাহলে দেখো কী হচ্ছে, এইভাবেই লিখছি আমি এবার এটাকে, এরকম আছে তো। তাহলে প্রথমে 4টাকে এখানে নিয়ে গেলাম, 1টাকে এখানে নিয়ে আসলাম, 1 আর 4-এর মধ্যে সুইচ করলাম, এটা একটা সিঙ্গেল সুইচ হলো। আরেকবার যদি করি তাহলে এবার আবারও আমরা কি করব দেখো, এবার 2 আর 4 এর মধ্যে ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে 4 চলে আসবে আমাদের ড্যাশে, 2 চলে আসবে এখানে, 1 এখানে, 3 এখানে। এই অবস্থায় যদি আমরা 1 2 3 দেখি তাহলে কি হবে, 1 থেকে 2 থেকে 3 মানে এটা ক্লকওয়াইজ, আর 4 আছে ড্যাশে যেখানে থাকার কথা, সুতরাং ক্লকওয়াইজ অর্থাৎ আর।
তাহলে আমরা বলবো যে 3 নম্বর যে কার্বনটা সেটারও কী হবে স্টিরিওকেমিস্ট্রি, সেটা হচ্ছে আর। তাহলে ফাইনালি যদি আমাকে এই টোটাল কম্পাউন্ডটার যদি আমাকে আইইউপিএসি নাম লিখতে বলা হয়, তাহলে শুরুতে আমরা এরকম লিখবো 1R, 3R ব্র্যাকেটের মধ্যে, এরপর নাম যা হবে। ঠিক আছে, 3 নম্বর কার্বনে ব্রোমো আছে, অ্যামাইনো আছে, 1 নম্বর কার্বনে ইথাইল আছে। তাহলে অ্যামাইনো সবার আগে লিখবো, এ দিয়ে শুরু, তারপরে ব্রোমো, তারপরে ইথাইল। তাহলে কী লিখবো দেখো, 3 অ্যামাইনো বা অ্যামিনো, 3 ব্রোমো, 1 ইথাইল, সাইক্লোহেক্সানল। সাইক্লোহেক্সানের 1 নম্বর কার্বনে OH আছে, তাহলে সাইক্লোহেক্সানল। তাহলে এই হয়ে গেল পুরো ওর হচ্ছে আইইউপিএসি নমেনক্লেচার। ঠিক আছে, ইনক্লুডিং RS। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, 2 নম্বর একটা এক্সাম্পল করি, তাহলেই বিষয়টা পরিষ্কার হবে। ধরা যাক এই 1 নম্বর কার্বনে এখানে এটা ওয়েজ, এটা ড্যাশ, ড্যাশে ধরা যাক একটা ধরো COOH আছে, COOH গ্রুপ আছে। এখানে ধরো একটা ধরা যাক SH গ্রুপ আছে, আলাদা আলাদা গ্রুপস দিয়ে ব্যাপারটা বলি। আচ্ছা, 2 নম্বর কার্বনে এখানে একটা ওয়েজে এখানে ধরা যাক হাইড্রোজেন আছে, আর এখানে ড্যাশে ধরা যাক ক্লোরিন Cl আছে। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু আইইউপিএসি যেহেতু এই কার্বনটা COOH গ্রুপ আছে, তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। এবার 1 নম্বর কার্বনের যদি আমরা RS দেখতে যাই, তাহলে 1 নম্বর কার্বনে একটা এরকম ওয়েজ বন্ড আছে, একটা এদিকে ড্যাশ বন্ড আছে, একটা নিচের দিকে অন দ্য প্লেন বন্ড, একটা উপরে এদিকে বাঁ দিকে অন দ্য প্লেন বন্ড উঠেছে। এবার সালফারের সব থেকে বেশি প্রায়োরিটি, তাহলে সালফার হচ্ছে 1, এদিকে COOH আছে, কার্বনের পরে অক্সিজেন আছে, আর যদি তুমি নিচে নামো তাহলে কার্বনের পরে ক্লোরিন আছে। ঠিক আছে, এদিকে গেলে কার্বনের পরে অক্সিজেন, আর নিচে নামলে কার্বনের পরে ক্লোরিন বেশি হায়ার অ্যাটমিক নাম্বার, তাহলে এটা 2, এটা 3, আর এদিকে উপরে তো শুধুমাত্রই কার্বন, তাহলে এটা 4। এবার আবারও 4th গ্রুপ অন দ্য প্লেন, তাহলে এবার ডাবল সুইচ করতে হবে। এবার ডাবল সুইচটা আমি একবারে দেখাচ্ছি, ঠিক আছে, দুবার করে দেখিয়েছিলাম আগের বার, এবার একবারে দেখাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করো। আমি প্রথমে 1 আর 4 যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে 1 এদিকে চলে আসবে, 2টা যেখানে আছে 1 আর 4 ইন্টারচেঞ্জ করলাম, 1 এদিকে চলে এলো, 4 ওদিকে। এবার 4 আর 3 ইন্টারচেঞ্জ করে দেবো, তাহলে 4 এখানে চলে আসবে, 3 এখানে চলে আসবে, তাহলে ডাবল সুইচ হয়ে গেল। তো ডাবল সুইচ হয়ে গেল। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 2 থেকে 3 অ্যান্টি ক্লকওয়াইজ, 1 থেকে 2 থেকে 3 অ্যান্টি, আর 4th গ্রুপ ড্যাশে আছে, সুতরাং দিস ইজ S। তাহলে এটা 1টা হচ্ছে, সরি আর কেন লিখলাম, 1টা হচ্ছে S। আর 2 নম্বর কার্বন যদি দেখি, তাহলে 2 নম্বর কার্বনে কোথায় লিখবো, একটু মুছে লিখি, এটাকে মুছে দিলাম। 2 নম্বর কার্বনে দেখো, 2 নম্বর কার্বন হচ্ছে এটা, এর উপরে একটা বন্ড গেছে অন দ্য প্লেন, এদিকে একটা এসছে অন দ্য প্লেন, এখানে একটা ড্যাশ, আর এখানে একটা ওয়েজ। তাহলে ক্লোরিন সবার আগে, সব থেকে বেশি হায়ার অ্যাটমিক নাম্বার, তাহলে ক্লোরিন হয়ে গেল 1 নম্বর গ্রুপ। হাইড্রোজেন 4 নম্বর অবভিয়াসলি, এদিকটা 3 নম্বর আর এদিকটা 2 নম্বর বোঝা যাচ্ছে, কারণ সেকেন্ড কার্বনের পরে SH চলে আসছে, তাহলে এটা 2 নম্বর প্রায়োরিটি, এইটা 3 নম্বর প্রায়োরিটি। 4th গ্রুপ কোথায় আছে, ওয়েজে। এই অবস্থায় 1 থেকে 2 থেকে 3 অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা হয়ে গেল R, তাহলে এটা হয়ে গেল 1S, 2R, তারপরে আইইউপিএসি নাম যা হবে। ঠিক আছে, 2 ক্লোরো 1, এটা হচ্ছে কি বলবো, OH থাকলে আমরা হাইড্রক্সি বলি, তাহলে এটাকে আমরা থায়ো হাইড্রক্সি বলতে পারি, আর সাইক্লোহেক্সেন 1 উইক অ্যাসিড। ঠিক আছে, এইভাবে আমরা নর্মাল আগের দিন যেরকম শিখেছি যে ওয়েজ ড্যাশ থেকে আমরা যেভাবে করি আর কি RS,
একদম সেইভাবেই করবো। যেটুকু অংশের মধ্যে আমাকে দেখতে পাচ্ছি যে ড্যাশ বা ওয়েজ গ্রুপ আছে, সেই কাইরাল সেন্টারটুকুকে তুলে নেব, দিয়ে তাদেরকে আমরা 1 2 3 4 অ্যাসাইন করবো এবং আরএস করবো। আলাদা কোনো এক্সট্রা নতুন নিয়ম নেই, ঠিক আছে? এটা করলেই হবে। এবার এই একই রকমের দুটো কম্পাউন্ড আমি এখানে লিখে দিই, যেগুলো তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে সলভ করা, ঠিক আছে? তাহলে নাম্বার 3 ধরো এরকম আছে, এখানে একটা আছে, ধরো এদিকে একটা গ্রুপ আছে COOH, এখানে ধরো CH2OH, এখানে ধরো CHO, এখানে NH2। এটা একটা, যেটার আরএস বের করবে তোমরা বাড়িতে, যেভাবে আমি করলাম এখন ঠিক সেইভাবে। আর একটা ধরো এখানে একটা গ্রুপ আছে, মানে কাইরাল কার্বন আছে, এখানে একটা কাইরাল কার্বন আছে, এখানে OH, এখানে ফ্লোরিন, এখানে মিথাইল, এখানে CD3 দিয়ে দিলাম, ঠিক আছে? এই দুটো বাড়ির কাজ। এবার সেকেন্ড হচ্ছে অ্যালিন, আর থার্ড হচ্ছে স্পাইরো কম্পাউন্ড। এইগুলোর আরএস নমেনক্লেচার, মানে এই দুটোর ক্ষেত্রেই আমরা একটা সেম প্রসেস ফলো করব। অ্যালিন কোনগুলো হয়, যেখানে আমরা দেখি যে C+C, যেখানে লিখে দিই আগে হেডিংটা, অ্যালিনস আর স্পাইরো একই যেহেতু নিয়ম, তাই একই সঙ্গে বলছি আর কি, ঠিক আছে? অ্যালিনস মানে কিউমিউলিনস, যেগুলো পাশাপাশি দুখানা, এখানে আমি C দিয়েছি। এটা দুটো হতে পারে, চারটে হতে পারে, তিনটে হতে পারে, হোয়াট এভার। এবার অ্যালিনটাতে এখানে আমরা জানি দুটো দুটো করে গ্রুপ থাকে। এবার ধরো এখানে কিছু গ্রুপ আছে OH, এখানে ধরো মিথাইল, এখানে ধরো হাইড্রোজেন, এখানে ধরো ইথাইল, এসব আছে। এটা নাম্বার 1 কম্পাউন্ড। নাম্বার 2 একটা স্পাইরো কম্পাউন্ড লিখছি। স্পাইরো কম্পাউন্ড কীরকম হয় আমরা জানি, এরকম একটা কমন কার্বন অ্যাটম দিয়ে অনেকগুলো রিং এরকম ফিউজড অবস্থায় থাকে স্পাইরো সিস্টেমে। আর এই টার্মিনাল কার্বনে দুটো গ্রুপ থাকে, আর এখানেও দুটো গ্রুপ থাকে। ধরো যে এখানে আছে H আর D, আলাদা আলাদা গ্রুপ থাকতেই হবে অবশ্যই। এটা আর এটা আলাদা হতে হবে, এটা আর এটা আলাদা হতে হবে। আলাদা না হলে তো আরএস করাই যাবে না, কারণ চারটে গ্রুপ সেম হচ্ছে, আলাদা হচ্ছে না। তো এখানে ধরো আছে ইথাইল, এখানে ধরো আছে মিথাইল। তো এই টার্মিনাল কার্বনের দুটো গ্রুপ আলাদা, এখানেও দুটো গ্রুপ আলাদা, এখানেও তাই, এখানেও তাই। এবার যদি এই রকমভাবে দেওয়া থাকে পরীক্ষার খাতায় যে আরএস বের করো, তাহলে এটার ক্ষেত্রে আমরা বলবো যে আরএস বের করা যাবে না। এটার ক্ষেত্রে আমরা বলবো যে আরএস বের করা যাবে না। আরএস বের করা যাবে না কেন? কারণ এখানে কম্পাউন্ডের মধ্যে এই গ্রুপগুলোর স্টিরিও কেমিস্ট্রি বলা নেই, কোনটা ওয়েজে কোনটা ড্যাশে ওইটা বলা নেই। ওইটা যতক্ষণ বলা থাকবে না ততক্ষণ আরএস বের করা যাবে না। এটা 1 নম্বর রুল, যে যতক্ষণ গ্রুপসগুলোর স্টিরিও কেমিস্ট্রি মেনশন করা নেই ততক্ষণ আরএস করা যাবে না। এইবার এগুলোকে আমি মুছে দিলাম, দিয়ে এটাকে আমি কোয়েশ্চেন নাম্বার এবার 3 করলাম। সেম জিনিস, কিন্তু এখানে স্টিরিও কেমিস্ট্রি মেনশনড। ধরো এখানে এটা হচ্ছে ওয়েজ, আর এইটা হচ্ছে ড্যাশ মেনশন করা হলো। এইবার এটার আমরা বলবো যে আরএস করা যাবে। এক্ষেত্রেও তাই, আমরা এখানে বললাম যে ওয়েজে হাইড্রোজেন আছে আর ড্যাশে ডিউটেরিয়াম আছে, এবার করা যাবে। এইবার আমাদের নিয়মটা কি? নিয়মটা খুবই সিম্পল। এই যে টোটাল যে সিস্টেমটা C এই যে চলছে যতক্ষণ ধরে, টার্মিনাল এন্ডগুলো বাদ দিয়ে মাঝখানে যতটুকু পোর্শন আছে, এই পুরো পোর্শনটাকে আমরা একটা সিঙ্গেল কার্বন অ্যাটম বলে ভাবছি, মানে একটা কাইরাল সেন্টার, সিঙ্গেল একটা কাইরাল সেন্টার ভাবছি। এবার এই কাইরাল সেন্টারের সঙ্গে এদিকে একটা ওয়েজ গ্রুপ, এদিকে একটা ড্যাশ গ্রুপ আছে, আর এদিকে দুখানা অন দ্য প্লেন গ্রুপ আছে। এক্ষেত্রেও তাই, এই পুরো জিনিসটাকে যদি একটা পয়েন্ট ভাবি, একটা কাইরাল সেন্টার ভাবি, তাহলে এখানে একটা ওয়েজ গ্রুপ আছে হাইড্রোজেন, এখানে ড্যাশে আছে ডিউটেরিয়াম, আর এদিকে দুটো অন দ্য প্লেন গ্রুপ।
এইবার এখানে একটা স্পেশাল আলাদা নিয়ম, এক্সট্রা একটা নিয়ম আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে আমরা বাঁদিকে আমাদের কোন গ্রুপ আছে? অন দ্য প্লেন গ্রুপস হ্যাভ হাইয়ার প্রায়োরিটি ওভার ওয়েজ ড্যাশ গ্রুপ। এইটা আমাদের মাথায় রাখতে হবে, স্পেশালি ফর অ্যালিন এবং স্পাইরো সিস্টেম, যে অন দ্য প্লেন গ্রুপগুলোর প্রায়োরিটি বেশি ওয়েজ ড্যাশ গ্রুপগুলোর থেকে। অর্থাৎ যদি আমরা কখনো দেখি যে একটা কাইরাল সেন্টার আছে দুখানা অন দ্য প্লেন গ্রুপ আর একটা ওয়েজে আর একটা ড্যাশে, তাহলে সবসময় অন দ্য প্লেন গ্রুপগুলোর প্রায়োরিটি বেশি হবে। সুতরাং চারটে গ্রুপের প্রায়োরিটি যদি আমরা 1 2 3 4 অ্যাসাইন করি, তাহলে অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ অন দ্য প্লেন গ্রুপ দুটো 1 2 পাবে, আর এই দুটোর মধ্যে এটা 3 অথবা 4 আর এটা 4 অথবা 3। তাহলে এদিকটা তো ওরকম করে লিখি, এটা 1 অথবা 2 আর এটা 2 অথবা 1। ব্যাপারটা বোঝা গেল যে অন দ্য প্লেন গ্রুপগুলোর প্রায়োরিটি বেশি হবে, মানে এটা 1 অথবা 2 হবে অন দ্য প্লেনগুলো, আর এইগুলোকে 3 অথবা 4 অ্যাসাইন করতে হবে। তাহলে আমরা আগে যদি অন দ্য প্লেন গ্রুপগুলোকে লক্ষ্য করি, প্রথম কম্পাউন্ডে ইথাইল আর হাইড্রোজেন, কার বেশি প্রায়োরিটি? ইথাইলের। তাহলে ইথাইল 1 হাইড্রোজেন 2। এরকম না যে হাইড্রোজেন, নর্মালি আমরা যদি হাইড্রোজেন কথা থাকে তাহলে ওটাকে 4th প্রায়োরিটি বলি, তো এই ক্ষেত্রে এসে নিয়মটা আলাদা। আমরা আগে ফোকাস করব অন দ্য প্লেন গ্রুপগুলোর উপরে। এটা 1 হলো, এটা 2 হলো, আমরা যেরকম জিওমেট্রিক্যাল ইজেড করার সময় করেছিলাম অনেকটা সেই রকম আর কি। আর এই দুটোর মধ্যে কে বেশি প্রায়োরিটি বলা? ওএইচ। তাহলে ওএইচ হলো 3, মিথাইল হলো 4। এইবার আমরা আমাদের নর্মাল নিয়মে যাব, যে 1 থেকে 2 থেকে 3 আমরা দেখতে পাচ্ছি এটা অ্যান্টি ক্লকওয়াইজ এবং 4th গ্রুপ ড্যাশে, সুতরাং এস। তাহলে আমরা বলবো এটা এস কনফিগারেশনওয়ালা একটা অ্যালিন, ঠিক আছে। অপটিক্যালি অ্যাক্টিভ হয় এগুলো আমরা জানি, সুতরাং এটা হচ্ছে এস কনফিগারেশনের। আর তারপরে এখানে দেখো অন দ্য প্লেনে কে আছে? ইথাইল আর মিথাইল। এদের মধ্যে ইথাইল বেশি প্রায়োরিটিওয়ালা, মিথাইল কম প্রায়োরিটি, তাহলে মিথাইল 2 হয়ে গেল। এদিকে হাইড্রোজেন ডিউটেরিয়াম একই এলিমেন্ট, কিন্তু এবার আইসোটোপগুলোর ক্ষেত্রে যার অ্যাটমিক মাস বেশি তার প্রায়োরিটি বেশি, সুতরাং এটা 3 আর ওয়েজে হচ্ছে 4। তাহলে ওয়েজে যখন আলাদা, লিস্ট প্রায়োরিটি গ্রুপ যখন ওয়েজে থাকে, তখন যদি 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে এটা আর হয়ে যায়, ঠিক আছে, সিম্পল। খালি একটা এক্সট্রা নিয়ম জানতে হলো যে অন দ্য প্লেন গ্রুপগুলোকে আমরা 1 2 দেবো, আর যেগুলো ওয়েজ এবং ড্যাশ আছে সেইগুলোর মধ্যে থেকে 3 এবং 4 হবে। তাহলে এরকম আরও দুটো এক্সাম্পল দেখি। দেখো থার্ড কম্পাউন্ডে কী আছে? আবার আমরা এই পুরো সিস্টেমটাকে একটা কাইরাল সেন্টার ভাববো, এদিকে ওয়েজ, এদিকে ড্যাশ। এবার অন দ্য প্লেন গ্রুপগুলোকে 1 2 দেবো, তাহলে নাইট্রোজেন 1, এদিকে কার্বন আছে 2, ঠিক আছে। NH2 প্রায়োরিটি বেশি, নাইট্রোজেন বেশি অ্যাটমিক নাম্বারের। এইদিকে 3 হচ্ছে এটা, 4 হচ্ছে এটা। তাহলে এবার তুমি 1 থেকে 2 থেকে 3তে যাও, ক্লকওয়াইজ হচ্ছে 4 ওয়েজে, সুতরাং এটা আর, ঠিক আছে। এইটা একটু গন্ডগোলের, খুব ভালো করে লক্ষ্য করো। এখানে কটা ডাবল বন্ড আছে? 1 2 3টে, তার মানে এটা একটা অড কিউমিউলিন, ঠিক আছে। অড কিউমিউলিনগুলো আমরা জানি এরা অপটিক্যাল আইসোমার দেখায় না, অপটিক্যাল আইসোমেরিজম দেখায় না, এরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখায়। এখন এই রকম কোয়েশ্চেন দিয়ে কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। এখন আমরা দেখবো যে এদিকে দুটো গ্রুপ আছে অন দ্য প্লেন, এদিকে ওয়েজ ড্যাশ, মানে স্টিরিওকেমিস্ট্রি দেওয়া আছে, সুতরাং RS হবে। এটা যদি আমরা ভাবি এবং RS যদি বের করি, তাহলে ফাইনালি পুরোটাই গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। অড কিউমিউলিনস ডোন্ট শো অপটিক্যাল আইসোমেরিজম। অ্যাকচুয়ালি এরা লিখেছে এরকম করে ওয়েজ ড্যাশে, কিন্তু অ্যাকচুয়ালি SH আর BR এবং F আর CL চারটে গ্রুপ সেম প্লেনে থাকবে। আমরা এইসব নিয়ে আগে ডিসকাস করেছি অনেক, সুতরাং এখানে আমরা RS পাবো না, ঠিক আছে। ইভেন কিউমিউলিন দুটো বা চারটে যদি C ডাবল বন্ড C চারটে যদি থাকলো, দুটো থাকলো, ছটা থাকলো, তাহলে তারা হচ্ছে অপটিক্যাল আইসোমার দেখাবে। তো এই ক্ষেত্রে আমরা বের করতে পারবো যে এখানে দুটো অন দ্য প্লেন গ্রুপ আছে, আর এদিকে উপরের দিকে ড্যাশ গ্রুপ আর এদিকে ওয়েজ গ্রুপ। তাহলে অন দ্য প্লেন গ্রুপ পাবে প্রায়োরিটি 1 2, 1 কে পাবে অক্সিজেন আর 2 কে পাবে নাইট্রোজেন। এদিকে
এটা 3, এটা 4, তাহলে 1 থেকে 2 থেকে 3 অ্যান্টি ক্লকওয়াইজ, আর 4 নম্বর হচ্ছে ড্যাশে, সুতরাং এটা এস। ঠিক আছে, এটা মাথায় রাখবে, খুব এসব দিয়ে আমাদের কনফিউজ করতে পারে। আমরা আরএস নমেনক্লেচার এখানে শেষ করলাম, এবার আমরা ডিএল নমেনক্লেচার দেখব। আচ্ছা, এরপর হচ্ছে ডিএল নমেনক্লেচার। ডিএল নমেনক্লেচার মানে এক্সাম্পল দেওয়ার আগে কতগুলো জিনিস এখানে লিখেছি, এই ইনফরমেশনগুলো আমাদের জেনে রাখা দরকার। প্রথমটা হচ্ছে দেখো, এখানে বলছি ডিএল নমেনক্লেচার বা ডিএল কনফিগারেশন ইজ কল্ড রিলেটিভ কনফিগারেশন। রিলেটিভ মানে আপেক্ষিক। আপেক্ষিক মানে যখন কোনো জিনিস যখন অ্যাবসোলিউট হয় না। আমরা এর আগে পড়লাম আরএস নমেনক্লেচার। আরএস নমেনক্লেচারটা হচ্ছে অ্যাবসোলিউট নমেনক্লেচার। এবার এই অ্যাবসোলিউট মানে কি, মানে হচ্ছে যে যেটার কোনো একটা প্রপার্টি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। মানে আমরা আর এবং এস যে অ্যাসাইন করছিলাম, আমরা দেখছিলাম যে কোনো একটা কম্পাউন্ডের কনফিগারেশন, কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কোনো একটা কাইরাল সেন্টার, তার কনফিগারেশন আর হবে নাকি এস হবে, সেটা অন্য কোনো কম্পাউন্ডের উপরে ডিপেন্ড করছে না। পার্টিকুলারলি ওই কম্পাউন্ডটাতে কোন কোন গ্রুপস কোন দিকে আছে, শুধুমাত্র সেই কম্পাউন্ডটার উপরেই ডিপেন্ড করছে। আদার কোনো কম্পাউন্ড ডিসাইড করতে পারবে না। কম্পাউন্ড এ কখনোই ডিসাইড করতে পারবে না যে কম্পাউন্ড বি এর কনফিগারেশন আর হবে বা এস হবে, কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে। এবার আরএস এর ক্ষেত্রে যেহেতু ওরকম কোনো ব্যাপার ছিল না, কোনো একটা কম্পাউন্ড আর বা এস হবে কি না সেটা অন্য কেউ ডিসাইড করবে না, ওই পার্টিকুলার কম্পাউন্ডে ডিসাইড করবে, মানে ও একা সম্পূর্ণ স্বাধীন। তাই আরএস নমেনক্লেচারটা ছিল অ্যাবসোলিউট নমেনক্লেচার। আর এখানে এটা রিলেটিভ, কারণ অন্য কম্পাউন্ডের উপর ডিপেন্ডেন্ট। কেমন? থার্ড পয়েন্টটা দেখো আগে, স্ট্যান্ডার্ড কম্পাউন্ডস টেকেন টু অ্যাসাইন রিলেটিভ কনফিগারেশন অফ এ মলিকিউল আর। একটা মলিকিউল, যে মলিকিউলটা হতে পারে আইদার কার্বোহাইড্রেট অথবা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, জেনারেলি কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো অ্যাসিডগুলোর স্ট্রাকচার কেমন হবে সেইটা নিয়ে যখন এক্সপেরিমেন্ট চলছিল, তখন তাদের কিভাবে আইডেন্টিফাই করব না করব ইত্যাদি করার সময় এই ডিএল নমেনক্লেচার ব্যাপারটা এসেছিল। এবার এতে অনেক কিছু লিমিটেশন আছে, অনেক ড্রব্যাকস আছে এই সিস্টেমের। তাই জন্য কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো অ্যাসিড বাদ দিয়ে বাকি অন্য কম্পাউন্ডের ক্ষেত্রে তাদেরকে ডি অথবা এল এইভাবে অ্যাসাইন করাটা পরে আর সেটা কন্টিনিউ হয়নি। মানে কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো অ্যাসিড, স্পেশালি এই দুটো টাইপের কম্পাউন্ডের জন্যই এই ডিএল কনফিগারেশন ব্যাপারটা অ্যাপ্লিকেবল। এবার অন্য কোনো কম্পাউন্ডের তুমি দিতেই পারো সেরকম নামকরণ, কিন্তু সেইটা খুব একটা অ্যাকসেপ্টেবল নয়। এই জন্য বাদবাকি সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা আরএস নমেনক্লেচার বের করি। তো অ্যামাইনো অ্যাসিড এবং কার্বোহাইড্রেট এই দুটো টাইপের মধ্যে একটা করে কম্পাউন্ড নেওয়া হয়েছে যারা হচ্ছে রেফারেন্স বা স্ট্যান্ডার্ড। কার্বোহাইড্রেটদের মধ্যে ডি গ্লিসারালডিহাইড, আর অ্যামাইনো অ্যাসিডদের মধ্যে হচ্ছে এল সেরিন। এই ডি আর এল কেন হচ্ছে সেটা পরে বলছি, তুমি নাম দুটো খালি ফোকাস করো, গ্লিসারালডিহাইড আর সেরিন। গ্লিসারালডিহাইড হচ্ছে একটা কার্বোহাইড্রেট, সেরিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। এই দুটো কম্পাউন্ড হচ্ছে কি বললাম, স্ট্যান্ডার্ড বা রেফারেন্স, যাদের উপরে বেস করে অন্য একটা কম্পাউন্ড ডি হবে না এল হবে ওইটা ডিসাইড করা হবে। তাহলে যে কোনো কার্বোহাইড্রেট ডি হবে না এল হবে ডিপেন্ড করবে কার স্ট্রাকচারের উপরে, এর উপরে। যে কোনো অ্যামাইনো অ্যাসিড ডি হবে না এল হবে সেটা ডিপেন্ড করবে এর উপরে। সেই জন্য আমরা বলছি এটা রিলেটিভ কনফিগারেশন। ঠিক আছে, ফোর্থ পয়েন্ট হচ্ছে মলিকিউল মাস্ট বি রিটেন ইন ফিশার প্রজেকশন টু অ্যাসাইন ডিএল। ফিশার প্রজেকশানেই রাখতে হবে, আমরা ওয়েজ ড্যাশ থেকে সরাসরি ডিএল বলতে পারবো না। এবার পরবর্তী সময়ে কোনো ট্রিক এরকম আমরা বের করতেই পারি অনেকগুলো কম্পাউন্ড অবজার্ভ করে, কিন্তু কি বলবো, মানে একদম প্রাইমারিলি যেখানে আর কি ডিএল কনফিগারেশন যারা আবিষ্কার করেছিলেন তারা যেভাবে করেছিলেন, সেখানে ফিশার প্রজেকশন ছাড়া অন্য কোনো প্রজেকশনের মাধ্যমে আমরা ডিএল ডিরেক্টলি অ্যাসাইন করতে পারি না, ফিশারটাকেই লিখতে হবে। এবার ফিশার লেখার যা নিয়ম আছে সেগুলো আমরা জানি আগে থেকেই, যে তোমার অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার যে গ্রুপগুলো চলে যায় সেগুলোকে আমরা ভার্টিক্যাল লাইনে রাখি, টুয়ার্ডস দ্য ভিউয়ার গ্রুপগুলোকে আমরা হরাইজন্টাল লাইনে রাখি ইত্যাদি, সেগুলো মেনটেন করতে হবে। আর লাস্ট এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, বলছে দ্য হাইয়েস্ট নাম্বারড কাইরাল কার্বন। দ্য হাইয়েস্ট নাম্বারড কাইরাল কার্বন মানে অনেকগুলো কাইরাল কার্বন আছে, আমরা অ্যাকর্ডিং টু আইইউপিএসি মেথডে আমরা 1 2 3 4 অ্যাসাইন করলাম কার্বন চেনটাকে। তার মধ্যে যে কার্বন চেন, যে পার্টিকুলার কাইরাল সেন্টারটার ওই নাম্বারিংটা হাইয়েস্ট হবে সেটা দ্য হাইয়েস্ট নাম্বারড কাইরাল কার্বন, অর দ্য ফার্দেস্ট কাইরাল কার্বন ফ্রম দ্য সিনিয়র মোস্ট গ্রুপ অ্যাকর্ডিং টু আইইউপিএসি ডিসাইডস ডিএল অফ দ্য কম্পাউন্ড।
এটা এক্সাম্পল দিয়ে বলছি তাহলে সুবিধা হবে। আর এইটাকে ভালো করে লক্ষ্য করো, ভার্টিক্যাল লাইনে কী আছে না আছে দেখার দরকার নেই। হরাইজন্টাল লাইনে আমি ডান দিকে রেখেছি এক্স, বাঁ দিকে রেখেছি ওয়াই। টু গ্রুপস দেয়ার অ্যাট হরাইজন্টাল লাইন, এক্স হচ্ছে রাইট হ্যান্ড সাইডে, ওয়াই হচ্ছে লেফট হ্যান্ড সাইডে। এবার রাইট হ্যান্ড সাইডে যে গ্রুপটা আছে তার যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে ডি, আর যদি লেফট হ্যান্ড সাইডের গ্রুপটার যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় এল। এইটা মনে রাখতে 5 আর 6 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? 5, 6 এই দুটো পয়েন্টের উপরে বেস করে আমরা এক্সাম্পলগুলো করব। আমি প্রথমে এই উপরের 4টে পয়েন্ট মুছে দিচ্ছি। তো সবার আগে আমরা ওই ডি গ্লিসারালডিহাইড আর এল সেরিন এই দুটোর স্ট্রাকচারকে জেনে নিই, তাহলে আমরা বাদবাকি যে কম্পাউন্ডগুলো আমরা লিখতে যাবো এরপর সেগুলো আমরা অ্যাসাইন করতে পারবো যে ডি হচ্ছে নাকি এল হচ্ছে। দেখো এক্সাম্পল 1, CHO CH2OH, এদিকে OH এদিকে হাইড্রোজেন, এটা হচ্ছে গ্লিসারালডিহাইড। খুব ভালো করে লক্ষ্য করো, এক্স আর ওয়াই দুটো গ্রুপ আছে, এক্স ডান দিকে, এটা এক্স। তাহলে এবার এক্সের যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে ডি। এবার এখানে কি আছে, অক্সিজেন না, অক্সিজেন হাইড্রোজেন, কার বেশি ইলেকট্রোনেগেটিভিটি? OH গ্রুপ, ডেফিনেটলি অক্সিজেন। সুতরাং এটা হয়ে গেল ডি। সিম্পল। দুটো গ্রুপ কী কী আছে দেখবো। ডান দিকেরটার যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে ডি, বাঁ দিকেরটার যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে এল। তাহলে এটা ডি গ্লিসারালডিহাইড হয়ে গেল। এইটার উপরে এইটাকে রেফারেন্স ধরে আমরা বাদবাকি কার্বোহাইড্রেটগুলোর ডি অথবা এল এটা অ্যাসাইন করি। আর এখানে আমরা লিখব এল সেরিন। সেরিনের স্ট্রাকচারটা অলমোস্ট একই রকম, খালি CHOর বদলে COOH, আর OH এর বদলে কি থাকবে, অ্যামাইন, অর্থাৎ অ্যামিন গ্রুপ, NH2 গ্রুপ, যেহেতু অ্যামাইনো অ্যাসিড। আমরা দেখতে পাচ্ছি আবারও এই যে বাঁ দিকে ওয়াই NH2, ডান দিকে এক্স হাইড্রোজেন। কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অবভিয়াসলি নাইট্রোজেন। তাহলে বাঁ দিকের জন্য ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সুতরাং এটা এল। তাহলে দিস ইজ এল সেরিন। তাহলে এই দুটো হচ্ছে সেই দুটো রেফারেন্স কম্পাউন্ড, যে রেফারেন্স কম্পাউন্ডগুলোর উপরে বেস করে আমরা বাদবাকি কম্পাউন্ডগুলোর বাদবাকি কার্বোহাইড্রেট বা অ্যামাইনো অ্যাসিডগুলোর আমরা ডিএল বের করব। তাহলে আশা করা যায় এই 6 নম্বর পয়েন্টটা ক্লিয়ার হলো। 5 নম্বর পয়েন্টটা ক্লিয়ার করার জন্য আমাকে আরেকটা এক্সাম্পল দিতে হবে। ধরো থার্ড এক্সাম্পল আমি এরকম লিখলাম, CHO, এখানে CH2OH, এখানে একটা OH, এখানে একটা OH, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে কি করব দেখো, হাইয়েস্ট নাম্বার কাইরাল কার্বনটাকে খুঁজতে হবে, অথবা কি করতে হবে, ফার্দেস্ট কাইরাল কার্বন ফ্রম দ্য সিনিয়র মোস্ট গ্রুপ IUPAC, সিনিয়র মোস্ট গ্রুপ অ্যাকর্ডিং টু IUPAC। তাহলে ওই কম্পাউন্ডে সিনিয়র মোস্ট গ্রুপ অ্যাকর্ডিং টু IUPAC কে? অ্যালডিহাইড গ্রুপ। তাহলে অ্যালডিহাইড হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এর মধ্যে 2 আর 3 হচ্ছে কাইরাল, তাই না? 2 হচ্ছে কাইরাল কার্বন আর 3 হচ্ছে কাইরাল কার্বন। তাহলে এবার তুমি বলো যে দ্য হাইয়েস্ট নাম্বারড কাইরাল কার্বন কোনটা? 3 নম্বরটা। অথবা দ্য ফার্দেস্ট কাইরাল কার্বন ফ্রম সিনিয়র মোস্ট গ্রুপ, মানে CHO গ্রুপ থেকে ফার্দেস্ট, সব থেকে দূরে কে আছে, কোন কাইরাল কার্বনটা আছে? 2 নম্বরটা না 3 নম্বরটা? 3 নম্বরটা। তাহলে এই যে কাইরাল সেন্টারটা, এইটা ডিসাইড করবে যে কম্পাউন্ডটা ডি হবে না এল হবে। এবার এইটা যখন আমরা চিনে গেলাম, এবার আবার এইখানে চলে আসো। ডান দিকে কী আছে? ডান দিকে এক্স কি বেশি ইলেকট্রোনেগেটিভ? ইয়েস, OH বেশি ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন। তাহলে এটা হয়ে গেল ডি, এটার কনফিগারেশন হয়ে গেল ডি। ঠিক আছে, এটার নাম হচ্ছে এরিথ্রোজ বা এরাইথ্রোজ, অনেকে যে যা উচ্চারণ করে। ঠিক আছে, তাহলে এবার 5 নম্বর পয়েন্টটা ক্লিয়ার হলো। এবার আমি বেশ কয়েকটা এক্সাম্পল একসঙ্গে নেব। দেখো 4 নম্বরটা হচ্ছে কি, অ্যাকর্ডিং টু IUPAC এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3। এবার এখানে তো একটাই হরাইজন্টাল গ্রুপ, মানে হরাইজন্টাল লাইন একটাই আছে, সুতরাং কোনো অসুবিধা নেই। আমরা দেখবো যে ডান দিকের গ্রুপটা বেশি ইলেকট্রোনেগেটিভ না বাঁ দিকেরটা। তাহলে এটা হয়ে গেল এল, তাহলে এটা কনফিগারেশন হয়ে গেল এল। এটুকু বললেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এইবার এমনি জানানোর জন্য বলে রাখি যে এটা হচ্ছে
এই কম্পাউন্ড নাম অ্যালানিন। অ্যালানিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে অ্যামাইনো অ্যাসিডস এবং কার্বোহাইড্রেট এগুলোকে ন্যাচারালি পাওয়া যায়, প্রকৃতি থেকে পাওয়া যায়। প্রকৃতিজাত সমস্ত অ্যামাইনো অ্যাসিডসগুলোই হচ্ছে এল কনফিগারেশনওয়ালা। ডি অ্যামাইনো অ্যাসিড কী করে পাবো? ধরো যাক এই অ্যালানিনের আমি ডি অ্যালানিন পেতে চাইছি, তাহলে আমাকে যেটা করতে হবে যে এই কম্পাউন্ডটার মিরর ইমেজ নিতে হবে আমাকে। এই কম্পাউন্ডটার যদি আমি মিরর ইমেজ নিই তাহলে কী হবে, ভার্টিক্যাল লাইনে কোনো চেঞ্জেস আসবে না, হরাইজন্টাল লাইনটা এদিকটাতে NH2 হয়ে যাবে, এটা এদিকটাতে H হয়ে যাবে। এবার মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ ইজ অন দ্য রাইট সাইড, তাহলে এবার এটা হয়ে গেল ডি অ্যালানিন। ঠিক আছে, এবার এই যে ডি অ্যালানিন আমি লিখলাম, এটাকে ন্যাচারালি পাওয়া যায় না, প্রকৃতিতে পাওয়া যায় না, এটাকে ল্যাবরেটরিতে তৈরি করতে হবে। কোনো অ্যামাইনো অ্যাসিডই ডি কনফিগারেশনওয়ালা তাদেরকে এমনিতে পাওয়া যায় না প্রকৃতিতে, তাদেরকে তৈরি করতে হয় ল্যাবরেটরিতে। একই রকমভাবে যদি আমরা কার্বোহাইড্রেটগুলোর কথা বলি, এটা একটা কার্বোহাইড্রেট, এটা একটা কার্বোহাইড্রেট, এটার নাম হচ্ছে গ্লুকোজ, এটার নাম হচ্ছে গ্লুকোজ C6H12O6। এটা হচ্ছে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজও হচ্ছে C6H12O6, তার অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে এরকম, যদিও আরও অনেক স্ট্রাকচার হয়, মানে এটাই একমাত্র স্ট্রাকচার গ্লুকোজ বা ফ্রুক্টোজের তা নয়। আমরা বায়োমলিকিউল চ্যাপ্টার যখন পড়বো ক্লাস 12-এ, তখন আমরা দেখবো যে আরও 2-4টে স্ট্রাকচার এদের হয়, সাইক্লিক স্ট্রাকচার হয়। এখন ওপেন চেন স্ট্রাকচার হচ্ছে এটাই। তা আমাদের নিয়ম কী ছিল যে এইটা হচ্ছে মোস্ট সিনিয়র গ্রুপ, 1 2 3 4 5 6। এবার সিনিয়র গ্রুপের থেকে ফার্দেস্ট যে কাইরাল কার্বন, অর্থাৎ 5 নম্বর কার্বন। ঠিক আছে, তাহলে এই যে পার্টিকুলার যে হরাইজন্টাল লাইনটা পেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে OH, মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা হয়ে গেল ডি। এবার আবারও বলছি, ন্যাচারালি অকারিং, প্রকৃতিজাত সমস্ত কার্বোহাইড্রেটগুলো হচ্ছে ডি। এল গ্লুকোজ প্রকৃতিতে পাওয়া যায় না, ওটা এল গ্লুকোজ বা যে কোনো কার্বোহাইড্রেটে যদি আমরা এল কনফিগারেশন পেতে চাই তাহলে সেটা ল্যাবরেটরিতে বানাতে হবে। এবার আমরা যদি এল গ্লুকোজ পেতে চাই তাহলে কি করব আমরা, তাহলে আমরা এইটার মিরর ইমেজ নিয়ে নেব। ঠিক আছে, মিরর ইমেজ নিলে ভার্টিক্যাল গ্রুপে কোনো চেঞ্জেস আসে না, হরাইজন্টাল গ্রুপগুলোতে চেঞ্জ হয়। দেখো 4খানা কাইরাল কার্বন আছে, তো প্রত্যেকটাতে কনফিগারেশন হয়ে যাবে চেঞ্জ, প্রত্যেকটা কার্বনে। এখানে H বাঁদিকে, OH ডান দিকে, উল্টে গেল। এটা তো 4 নম্বরেও তাই, H ডান দিকে চলে আসবে, OH বাঁদিকে। এটাতে উল্টোটা, H বাঁদিকে চলে গেল, আর এইটাতে OH বাঁদিকে চলে গেল, H ডান দিকে। সো দিস ইজ এল গ্লুকোজ, এটা হচ্ছে এল গ্লুকোজ। এখন তুমি যদি এইটা মনে করো যে এটা ডি গ্লুকোজ আছে, তাহলে এল বানানোর জন্য শুধুমাত্র 5 নম্বরটাতেই আমি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, শুধুমাত্র 5 নম্বর কার্বনটায় আমি চেঞ্জ যদি করে দিই, আমি উপরে লিখছি এটা, দেখো ভালো করে। আচ্ছা, ওইটা আমাদের করা হয়নি, ওটা পরে করছি। শুধুমাত্র 5 নম্বর কার্বনটায়, কোশ্চেন নাম্বার এটা 8 হয়ে গেল, CHO, এখানে ধরো CH2OH, 4টে গ্রুপ আছে, 4টে কাইরাল সেন্টার আছে। এবারে এইখানে খালি আমি চেঞ্জ করলাম H আর OH, বাদবাকিগুলোতে এখানে যা আছে তাই রাখলাম। ডান দিকে OH, HOH, ডান দিকে OH, HOH। তা এইটা তুমি যদি মনে করো যে দিস ইজ এল গ্লুকোজ, তাহলে ভুল হয়ে যাবে। কোনো একটা ডি কনফিগারেশনওয়ালা কম্পাউন্ডের যখন আমরা তার করসপন্ডিং এল কোনটা হবে এটা যখন চাইবো, তখন পুরো কম্পাউন্ডটার মিরর ইমেজ নিতে হবে। এটা ঘটনা যে এই কম্পাউন্ডটা যে কম্পাউন্ডই হোক না কেন, যেহেতু এই যে হাইয়েস্ট মানে মোস্ট সিনিয়র বা প্রায়ের যে গ্রুপ, সেখান থেকে সব থেকে দূরে অবস্থান করছে যে কাইরাল সেন্টার, সেই কাইরাল সেন্টারে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ গ্রুপটা নেই, বাঁ দিকে আছে। সুতরাং এর কনফিগারেশন এল, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু এটা এল গ্লুকোজ হবে না, অন্য কম্পাউন্ড হবে, অন্য কোনো কার্বোহাইড্রেট হবে। ক্লিয়ার? এবার ওই দিকে যাই। আচ্ছা, এটা ফ্রুক্টোজ, তো ফ্রুক্টোজেও দেখো এটা হচ্ছে কিটোন গ্রুপ, তো মোস্ট প্রায়ের গ্রুপ, সেখান থেকে সব থেকে দূরে যে কাইরাল সেন্টার সেটা হচ্ছে এটা। আবারও এখানে ডান দিকে মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, সুতরাং এটা হচ্ছে ডি ফ্রুক্টোজ। তাহলে ডি ফ্রুক্টোজের যদি আমাকে তার মিরর ইমেজ নিই তাহলে আমরা পেয়ে যাবো এল ফ্রুক্টোজ। এবার এল ফ্রুক্টোজ পাওয়ার জন্য দেখো এর মিরর ইমেজ যদি আমি নিই তাহলে কী হবে, ভার্টিক্যাল লাইনে কোনো চেঞ্জেস আসবে না, হরাইজন্টাল লাইনে চেঞ্জেস আসবে। নিচে CH2H রাখলাম,
সেকেন্ড কার্বনটা তো সি ডবল বন্ড, এখন সি ডবল বন্ড ওটাকে তুমি বলতে পারো যে এরকম কেন লিখলেন, মিরর ইমেজ নিলে তো এরকম হবে, তাই না? তো একই, ওইদিকেও লেখাও যায় এইদিকে লেখাও তাই, কেন? কারণ ওটা তো কাইরাল সেন্টার না, ওদিকে সি ডবল বন্ড আর এদিকে সি ডবল বন্ড সেম। কাইরাল সেন্টারটাকে যদি আমি না উল্টে দিই তাহলে গন্ডগোল হবে। তাহলে কী হবে এখানে দেখো, এখানে এইচ, এখানে এইচ, এখানে ও এইচ, তাহলে এই যে কম্পাউন্ডটা আমরা পেয়ে গেলাম, এটা হয়ে গেল এল ফ্রুক্টোজ, এল ফ্রুক্টোজ, ঠিক আছে? আর লাস্ট ওইদিকেটা আছে, এটাতেও দেখো হাইয়েস্ট বা মোর সিনিয়র গ্রুপ হচ্ছে এটা, তা 2 আর 3 হচ্ছে কাইরাল সেন্টার, তার মধ্যে 3 নম্বর যেটা সিনিয়র মোস্ট গ্রুপের থেকে ফার্দেস্ট ডিস্টেন্সে, সব থেকে বেশি ডিস্টেন্সে, সেখানে মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ ইজ অন দ্য রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা ডি হয়ে গেল কনফিগারেশন। এইবার আমরা এই যে এইভাবে অ্যাসাইন করলাম, এটা ডি, এটা এল, এটা ডি, এটা এল হয়ে গেল। এবার আরেকটা সিস্টেম আছে অ্যাসাইন করার, অনেকে আবার এরকম কী করেন, সেইটা আবার কোয়েশ্চেন অনেক সময় থাকতেও পারে, সেই জন্য আমি বলে দিচ্ছি একবার। অনেকে আবার এরকম করেন যে যতগুলো কাইরাল সেন্টার আছে প্রত্যেকটা কাইরাল সেন্টারকে আলাদা আলাদা করে অ্যাসাইন করতে হবে ডিএল, এরকম অনেকে বলেন আর কি। তো সেই হিসাবে কটা কাইরাল সেন্টার হচ্ছে? দুটো, C2 আর C3। তাহলে 2 নম্বর কার্বনটা হচ্ছে, দেখো 2 নম্বর কার্বনটা হচ্ছে এল না, বাঁ দিকে মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, আর 3 নম্বর কার্বনটা হচ্ছে ডি, তাহলে 2L 3D। অনেকে আবার এরকমও বলেন। তো তোমাকে পরীক্ষার কোয়েশ্চেন কীরকম আসছে সেই হিসেবে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। যদি শুধু জিজ্ঞেস করো যে এই কম্পাউন্ডটা ডি না এল, তাহলে ডি হয়ে গেল। আর যদি প্রত্যেকটা কাইরাল সেন্টারের কনফিগারেশন ডি অথবা এল, তাহলে সেরকমভাবে আনসার দিতে হবে। এই ক্ষেত্রে আমরা কী বলতে পারি, এই ক্ষেত্রে দেখো এটা 2, এটা 3, 4, 5, তাহলে 2 নম্বরে ডি, 3 নম্বরে এল, 4 নম্বরে ডি, 5 নম্বরে এল, ঠিক আছে? ডি গ্লুকোজের ক্ষেত্রে আমরা কী বলতে পারি, দেখো 2 নম্বরে ডি, 3 নম্বরে এল, 4 নম্বরে ডি, 5 নম্বরটাও ডি, এটা বলতে পারি। তো এইভাবে সবগুলো করতে পারি, ঠিক আছে? ডিএল নমেনক্লেচার এক্সাম্পল মোটামুটি এইটুকু, দুটো জাস্ট কথা বলবো। একটা হচ্ছে এই যেটা বললাম যে কোনো ডি কম্পাউন্ডের যদি এক্স্যাক্ট মিরর ইমেজ নিই তাহলেই সেই কম্পাউন্ডের করেসপন্ডিং এলটাকে পাবো। শুধুমাত্র একটা জায়গায় কনফিগারেশন উল্টে দিলে কম্পাউন্ডটাই চেঞ্জ হয়ে যাবে, এইটা একটা। আর 2 নম্বর হচ্ছে এই যে আমরা ডিএল নমেনক্লেচার করছি, এই ডিএল নমেনক্লেচারের সঙ্গে আমরা আগে ডি আর এল ছোটো হাতের পড়েছিলাম। ডি ওয়াজ ফর ডেক্সট্রো রোটেটরি গ্রুপ, আর এটা হচ্ছে লিভো রোটেটরি গ্রুপ। এইটার সঙ্গে আমরা এই ক্যাপিটাল ডিএলকে গুলিয়ে ফেলে গন্ডগোল করে ফেলি। পরীক্ষার প্রশ্ন যখন আসে তখন সব ভুলভাল হয়ে যায়। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কোশ্চেন এসছে, এই দুটোই এসছে আলাদা করে, এবং প্রত্যেকে এই হয় দুটোতেই একই উত্তর লিখেছে, অথবা এটার উত্তর এখানে, এটার উত্তর এখানে, এইসব হয়েছে আর কি। তা কী হলো, ছোটো হাতের ডি আর এল কি, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডেক্সট্রো আর লিভো, মানে পোলারিমিটার যন্ত্রে কোনো একটা কম্পাউন্ডের অপটিক্যাল বিহেভিয়ার কীরকম হবে সেইটা সম্পূর্ণ একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। আমরা অপটিক্যাল আইসোমেরিজমের প্রথম ভিডিওতে ডিটেল, প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে ডিটেল আলোচনা করেছিলাম। আর ক্যাপিটাল ডিএল মানে হচ্ছে এই রিলেটিভ কনফিগারেশন। ক্যাপিটাল ডিএল মানে রিলেটিভ কনফিগারেশন, যেটা আমরা কার্বোহাইড্রেট বা অ্যামাইনো অ্যাসিডগুলোর জন্য অ্যাসাইন করি। যখন আরএস নমেনক্লেচার অ্যাবসোলিউট কনফিগারেশন আসেনি, আবিষ্কার হয়নি, তখন এই ডিএল নমেনক্লেচার চালু ছিল। এখন এটা খুব একটা ওইভাবে ব্যবহার করা হয় না। কিন্তু ছোটো হাতের ডি আর ছোটো হাতের এল, ডেক্সট্রো আর লিভো, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। এই ক্যাপিটাল ডিএল অর্থাৎ এই যে কনফিগারেশন, এটা একটা থিওরিটিক্যাল আলোচনা। তাহলে এটা কপি করে নাও নোট হিসাবে, দুটো পয়েন্ট। ডি আর এল হচ্ছে কনফিগারেশনস অফ এ ডি অ্যান্ড এল কনফিগারেশন অফ এ সেম স্ট্রাকচার সেম ডি আর এল, তারা পরস্পরের মিরর ইমেজ হবে, আর মিরর ইমেজেস অফ ইচ আদার। আর সেকেন্ড হচ্ছে ডু নট গেট কনফিউজড উইথ ডিএল ক্যাপিটাল অ্যান্ড ডিএল স্মল লেটার। ক্যাপিটাল লেটারটা কী হচ্ছে, থিওরিটিক্যাল কনসেপ্ট, ক্যান বি অ্যাসাইন্ড বাই সিইং দ্য স্ট্রাকচার অনলি। স্ট্রাকচার দেখে আমরা বুঝে নেব যে এটা ক্যাপিটাল ডি হবে না এল হবে, মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ হরিজন্টাল লাইনে ডান দিকে আছে না বাঁ দিকে আছে, শেষ। কিন্তু স্মল ডিএল এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। ইট ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পাউন্ড টু রোটেট প্লেন অফ পোলারাইজেশন অফ প্লেন পোলারাইজড লাইট, পিপিএল মানে প্লেন পোলারাইজড লাইট, which can be determined by experiment only, polarimeter experiment. থিওরিটিক্যালি একটা কম্পাউন্ডের স্ট্রাকচার দেখে ওটা ছোটো হাতের ডি না এল, ডি ফর অবভিয়াসলি ডেক্সট্রো,
আর এল ফর লিভো। তো একটা স্ট্রাকচার দেখে সেটা ডেক্সট্রো রোটেটারি অথবা লিভো রোটেটারি ওইটা বলা যাবে না, ওইটা শুধুমাত্র এক্সপেরিমেন্ট থেকেই বলা যাবে, এটা কোনো থিওরিটিক্যাল কনসেপ্ট না, ইট ইজ অ্যান এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। আচ্ছা, এরপর ডিএল কনফিগারেশনের পরে আরেকটা ছোটো টপিক পড়ে আছে, সেটা হচ্ছে থ্রিও অ্যান্ড এরিথ্রো বা এরাইথ্রো কনফিগারেশনস। এইটা হলে পরে আজকের ভিডিও কমপ্লিট হবে। তো এখানে প্রথম কথা যেটা মনে রাখতে হবে যে এখানে আমরা কেবলমাত্র ফিশার প্রজেকশন আমরা ইউজ করব। মানে জেনারেলি থ্রিও অ্যান্ড এরিথ্রো এটা ফিশার প্রজেকশন থেকে আমরা সিদ্ধান্তে আসি যে এটা থ্রিও হবে নাকি এরিথ্রো হবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে 2 কাইরাল সেন্টার্স, দুটো মাত্র কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন রাদার থাকবে, সেই রকম কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা থ্রিও এবং এরিথ্রো এই ব্যাপারটা করি আর কি। একটা কাইরাল সেন্টারও হলেও হবে না, বা দুটোর বেশি 3-4টে হলেও হবে না, দুটো কাইরাল সেন্টারই থাকতে হবে। আর এরপর হচ্ছে মূল যে নিয়মটা সেটা হচ্ছে সিমিলার গ্রুপস অন সেম সাইড অফ ভার্টিক্যাল লাইন। ফিশারের যে ভার্টিক্যাল লাইনটা আছে তার সেম সাইডে আইদার ডান দিকে অথবা বাঁদিকে দুটো সিমিলার গ্রুপ থাকবে, এইটা হলে হয়ে যাবে এরিথ্রো। আর যদি এরকম হয়, এটা 3 এর এ আর বি হচ্ছে যে যদি সিমিলার গ্রুপস অন অপোজিট সাইড অফ ভার্টিক্যাল লাইন, তাই যদি হয় তাহলে হয়ে যাবে থ্রিও। ব্যাস এইটুকুই। এবার একটা এক্সাম্পল দেখি। ধরা যাক CH3 ব্রোমিন আছে ধরো, আর এইচ আছে, এখানেও ধরো ব্রোমিন আছে, এইচ আছে। তাহলে সিমিলার গ্রুপসগুলো ভার্টিক্যাল লাইনের সেম সাইডে দুটো ব্রোমিন অন দিস 2 কাইরাল কার্বন, আবার ভার্টিক্যাল লাইনের বাঁ দিকে দুটো কাইরাল কার্বনের মধ্যে হাইড্রোজেন রয়েছে। তাহলে সিমিলার গ্রুপ হয়ে গেল সেম সাইডে, তাহলে এটা হয়ে গেল এরাইথ্রো বা এরিথ্রো, যা উচ্চারণ করবে। আর যদি এরকম হয় যে CH3 এরকম থাকলো, একটা ব্রোমিন ডান দিকে প্রথম কাইরাল কার্বনে, আর সেকেন্ড কাইরাল কার্বনে হাইড্রোজেন ডান দিকে, ব্রোমিন বাঁ দিকে, তাহলে সিমিলার গ্রুপসটা অপোজিট সাইডে হয়ে গেল, সিমিলার গ্রুপস অন অপোজিট সাইড, তাহলে এটা হয়ে গেল থ্রিও। এবার এটা আমাদের সমস্যা যেটা হয় যে আমরা মনে রাখতে পারি না যে সিমিলার গ্রুপ সেম সাইডে থাকলে থ্রিও বলবো না এরিথ্রো বলবো, এটা গন্ডগোল হয়ে যায়। মানে প্রথমে শেখার সময় তো ঠিক হলো, খুবই ইজি, কিন্তু 2-4 দিন পরে এটা আমরা ভুলে যাই। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখার যেটা ট্রিক, যে সেটা যেভাবে আমরা এটাকে মনে রাখবো আর কি, সেটা হচ্ছে এরকম যে দেখো থ্রিও কী দিয়ে শুরু, টি দিয়ে শুরু, অ্যান্ড টি ফর ট্রান্স, এইটা খালি মনে রাখবো আমরা। থ্রিও তাহলে দুটো ব্রোমিন মানে দুটো সিমিলার গ্রুপ অপোজিট পজিশনে, মানে ডায়াগোনাল ট্রান্স পজিশন বলতে পারি এটাকে, মানে ট্রান্স পজিশনের মতন আর কি বলতে পারি। তো এইটা দেখে আমরা মনে রাখবো যে যদি এরকম অপোজিট ডাইরেকশনে হয় মানে ট্রান্সের মতন, সুতরাং থ্রিও, সুতরাং অন্যটা এরিথ্রো। ঠিক আছে, তো এটা হয়ে গেলো ট্রিক। আর 4th পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4th পয়েন্ট হচ্ছে যে কি বলা যায় যে হ্যাঁ, 4th পয়েন্টে আমরা এটা বলতে পারি যে এরিথ্রো অ্যান্ড থ্রিও আইসোমার্স, এরা পরস্পর স্টিরিও আইসোমার ডেফিনেটলি, যেহেতু স্ট্রাকচার সেম কিন্তু পজিশন আলাদা, ওরিয়েন্টেশন আলাদা। তো থ্রিও অ্যান্ড এরিথ্রো আইসোমার্স আর নট mirror images of each other, এরা পরস্পরের মিরর ইমেজ কখনোই হতে পারে না। এটার যদি আমি মিরর ইমেজ নিই এদিকে, তাহলে এইটা হবে না। ঠিক আছে, সেই কারণে আমরা বলবো যে সো দিজ আর ডায়াস্টিরিও আইসোমার্স অফ ইচ আদার। যদি আমরা ডায়াস্টিরিও আইসোমার বা
এনহ্যান্সিওমার এইগুলো আমরা পড়িনি, আমরা নেক্সট লেকচারে বা নেক্সট ক্লাসে আমরা পড়বো ডায়াস্টিরিওইসোমার কাকে বলে, এনহ্যান্সিওমার কাকে বলে, বা ইভেন মেসো কম্পাউন্ডস কাদের বলে। তবু এইটুকু লেখা থাক, পরের ভিডিওতে যখন আমরা এটা পড়ে নেব তখন এটা আমরা আরও বেশি ভালো করে বুঝে নিতে পারবো আর কি। এটা হয়ে গেল। ফিফথ আরেকটা পয়েন্ট বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা এই যে বলছি যে থ্রিও এরিথ্রো আমরা সবসময় ফিশার প্রজেকশন থেকেই বের করি, কিন্তু আমাদের হাতে আরও শর্টকাট মেথড আছে যেখান থেকে আমরা ওয়েজ ড্যাশ ফর্মুলা থেকেও আমরা থ্রিও এরিথ্রো বলতে পারি। কীরকম দেখো, নাম্বার 5, এই সেম কম্পাউন্ডটাকে যদি আমি এরকম লিখি যে ধরো এখানে মিথাইল আছে, এখানে মিথাইল আছে, যেহেতু আমরা জানি যে ফিশার প্রজেকশনে যেটা ভার্টিক্যাল লাইন, সেইটা আমরা যখন ওয়েজ ড্যাশ থেকে ফিশার বা ফিশার থেকে ওয়েজ ড্যাশ আমরা যখন ইন্টার কনভার্সন করেছিলাম তখন আমরা দেখছিলাম যে যদি ওয়েজ ড্যাশে যেটা হচ্ছে এরকম তোমার অন দ্য প্লেন বন্ডে যেটা আছে সেই দুটো গ্রুপকে, মানে লংগেস্ট কার্বন চেনের সেই দুটো গ্রুপকে আমরা ভার্টিক্যাল লাইনে রাখছিলাম, আর তারপরে আমরা ওয়েজ এবং ড্যাশের মধ্যে ড্যাশ গ্রুপটা কোন দিকে রয়েছে সেইটা আমরা মেনটেন করছিলাম। তো ধরো এখানে ড্যাশ আর ওয়েজ এরকম দুখানা আছে, এটা ওয়েজ, এটা ধরো ড্যাশ। তো যখন এরিথ্রো হবে তখন সিমিলার গ্রুপগুলো একই দিকে সেম সাইডে, তো তখন আমরা কি করব যে ধরো এখানে যদি ব্রোমিন দিই ড্যাশে, তাহলে এখানেও ড্যাশে ব্রোমিন দিতে হবে, ওয়েজে হাইড্রোজেন, সুতরাং একই দিকে থাকলো। তাহলে এইটা আমরা বলবো যে দিস ইজ এরিথ্রো। মানে এইটাকে যদি আমরা এই ওয়েজ ড্যাশটাকে যদি আমরা ফিশারে নিয়ে আসি, ওয়েজ ড্যাশ থেকে ফিশার কনভার্সন করার যা নিয়ম, তাতে করে এরকমই দাঁড়াবে, ঠিক আছে। বা এটা যদি না হয় তাহলে এর মিরর ইমেজটা হবে, যে এর মিরর ইমেজ এবং এটা হচ্ছে আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল স্ট্রাকচার। সুতরাং এখান থেকে এই ওয়েজ ড্যাশ থেকে যদি আমরা ফিশার বানাই এটাই আসবে। আর অপরপক্ষে যদি আমরা এরকম করি যে মিথাইল আর এদিকে মিথাইল, এটা যেমন থাকলো, যেহেতু এই মিথাইলকে লংগেস্ট কার্বন চেনে রাখতে হবে, সো 1 2 3 4, তাই জন্য এই যে 1 2 3 4 লংগেস্ট কার্বন চেন। এইবার ওয়েজ ড্যাশ আর এদিকেও ধরো একটা ওয়েজ ড্যাশ রয়েছে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে আমি ওয়েজ আর এই দিকে ড্যাশ দিলাম, এদিকে ড্যাশ দিয়েছিলাম, তো এখন যদি আমি ওয়েজটাকে যদি আমি এরকম লিখি আর ড্যাশটাকে এরকম দিই, তাতেও কোনো ডিফারেন্স নেই, সেম। শুধু মেনটেন করতে হবে যে ব্রোমিন যেহেতু সেম সাইড, তাহলে দুটোই ড্যাশে আছে, এটা মেনটেন করতে হবে। আর এখানে ব্রোমিন অপোজিট সাইড, সেক্ষেত্রে একজন যদি ওয়েজে থাকে তাহলে অন্যজন ড্যাশে থাকবে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রেও তাই, যেহেতু অপোজিট সাইড, একজন ড্যাশে থাকলে অন্য হাইড্রোজেনটা ওয়েজে থাকলো। তাহলে এইবার এটাকে আমরা বলতে পারি 3O। মানে আমরা যদি এই ওয়েজ ড্যাশটাকে আমরা যদি নিয়ে আসি ফিশারে কনভার্ট করি তাহলে এটাই আসবে, ঠিক আছে। ওকে, এইবার আমরা এখান থেকে এই হয়ে গেল আমাদের মোটামুটি থ্রিও এরিথ্রো সম্পর্কিত ধারণা। আমরা এবার আরও দু একটা এক্সাম্পল দেখে নিতে পারি। হ্যাঁ, একটা এক্সাম্পল দেখে নিতে পারি। সবসময় যে এরকমভাবে থাকবেই স্ট্রাকচারগুলো সেটা নাও হতে পারে, অন্যরকমভাবেও রিপ্রেজেন্ট করা থাকতে পারে, সেখান থেকে আমাদের চিনতে হতে পারে যে এটা থ্রিও না এরিথ্রো। যেমন ধরো একটা কোশ্চেন যদি এরকম থাকে যে ধরো যাক COOH, এখানে ধরো হাইড্রোজেন, এখানে ধরো OH, এখানে ধরো মিথাইল, আর এখানে হাইড্রোজেন, এখানে OH। এবার এইটা তোমাকে বলা হচ্ছে দিস ইজ এরিথ্রো অর থ্রিও, কোনটা? তাহলে আমাদের কি করতে হয়? থ্রিও এরিথ্রো বের করতে গেলে ভার্টিক্যাল লাইনের সিমিলার একই দিকে সিমিলার গ্রুপ থাকবে বা অন্য গ্রুপ থাকবে, কিন্তু আমরা দেখছি যে এখানে H আর OH আছে, কিন্তু এখানে OH আছে, Hটা এখানে আছে। তাহলে এই Hটাকে এই হরিজন্টাল লাইনে নিয়ে যেতে হবে, যাতে করে H এবং OH দুজনেই ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে একদিকে থাকে বা অপোজিট দিকে থাকে। তাহলে সেইটা করতে গেলে আমরা কি করতে পারি? আমরা জানি যে এটা যদি একটা কাইরাল সেন্টার হয়, তাহলে কাইরাল সেন্টারের সাপেক্ষে যে কোনো তিনটে গ্রুপের আমরা পজিশন চেঞ্জ করতে পারি। আর কিপিং দ্য ফোর্থ ওয়ান কী বলবো, ফিক্সড। তাহলে আমরা Hটাকে ধরো এখানে নিয়ে গেলাম, OHটাকে এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে নিয়ে আসলাম।
তাহলে এটার স্ট্রাকচার যা দাঁড়াবে সেটা হচ্ছে COOH ওপরে হয়ে গেল। প্রথম উপরের যে কাইরাল সেন্টার ওখানে কিছু চেঞ্জেস হয়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি H ডান দিকে চলে গেছে, OH বাঁ দিকে এসে গেছে, মিথাইল নিচে নেমে গেছে। তাহলে এইটা হয়ে গেল এরিথ্রো। ঠিক আছে, আমরা যদি এইচটাকে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ মোশন না দিয়ে যদি এইচটাকে ক্লকওয়াইজ মোশন দিতাম তাহলে কি হতো? দেখো আমি এবার এই অ্যারোগুলো মুছে দিচ্ছি। এই অ্যারোগুলো মুছে দিয়ে তোমাদের মনে হলো যে আমি অ্যান্টি ক্লকওয়াইজ মোশন দিলাম, ক্লকওয়াইজ কেন দিলাম না? যদি ক্লকওয়াইজ মোশন দিই তাহলে এইচটা এখানে চলে যাবে, কিন্তু মিথাইলটা এখানে চলে আসবে, আর ওইচটা এখানে চলে আসবে। তাতে তো লাভ কিছু হলো না। আমাকে তো মিথাইলকে নিচে রেখে এইচ আর ওইচকে দুটো হরিজন্টাল পজিশন দিতে হবে। তো যদি ক্লকওয়াইজ মোশন দিই তাহলে ওটা হবে না, কারণ ওইচ নিচে চলে আসছে। কিন্তু আমাকে এইচ এবং ওইচ দুটোকেই এই হরিজন্টাল লাইনে রাখতে হবে, সেই কারণে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মোশন দিলাম। তো আমরা এবার দেখতে পাচ্ছি যে সিমিলার গ্রুপস অন সেম সাইড, সুতরাং এটা হয়ে গেল এরিথ্রো। ঠিক আছে, আর একটা জিনিস আমরা এখান থেকে বলতে পারি, এটা একটা কি বলবো, একটা নোট হিসাবে লিখে রাখো। এটা পরে যখন আমরা নেক্সট ক্লাসে যখন আমরা পড়বো এনানসিওমার ডায়াস্টেরিওমার, তখন এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে কীরকম, যে কি বলবো, যে 3O 1 নম্বর নোট লেখো, 3O আইসোমার always exists with its enantiomer, that is as a plus minus or DL pair। এই কথাটার মানে কি? 3O আইসোমার সবসময় তার এনানসিওমারের সঙ্গে একসঙ্গে থাকবে, একটা প্লাস মাইনাস অথবা ডিএল পেয়ার হিসাবে। এটা যেমন এরিথ্রো হয়েছে তেমনি, আচ্ছা আমি এটা লিখে নিয়ে আগে তারপরে বলে দিচ্ছি একটুখানি। আর এরিথ্রো আইসোমার্স can exist as plus minus or DL pair। ঠিক আছে, or প্লাস মাইনাস পেয়ার হিসেবেও থাকতে পারে। মানে একটা এরিথ্রো আইসোমার তার যে এনানসিওমার, এই প্লাস মাইনাস পেয়ার মানেই হচ্ছে এনানসিওমার, এক জোড়া কম্পাউন্ড, পেয়ার অফ কম্পাউন্ড যারা পরস্পরের নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, তাদেরকে এনানসিওমার বলে। তো 3O সবসময় ওইভাবেই থাকবে, তার যে এনানসিওমার তার যে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ তার সঙ্গে থাকবে, একসঙ্গে পাওয়া যাবে। কিন্তু এরিথ্রো ক্ষেত্রে সবসময় সেরকম হবে না, হতেও পারে সে তার ডিএল পেয়ারের সঙ্গে আছে, তার এনানসিওমারের সঙ্গে আছে একই সঙ্গে, অথবা সে একা একাও থাকতে পারে, যেটাকে আমরা বলি মেসো কম্পাউন্ড ব্র্যাকেটে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মেসো কম্পাউন্ডগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, আর ডিএল পেয়ার বা প্লাস মাইনাস পেয়ার বা এনানসিওমার্স তারা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। ঠিক আছে, এবার এই যে লাস্ট যে দুটো পয়েন্ট লেখালাম নোটে, এইটার আমি জাস্ট একটা করে এক্সাম্পল দিয়ে রাখবো। আজকে যদি পুরোটা বুঝতে নাও পারো, নেক্সট ক্লাসে আমরা যখন এনানসিওমার, ডায়াস্টেরিওমার, মেসো কম্পাউন্ড এই সমস্ত পড়বো, তখন এই ব্যাপারটাও আরেকবার তোমরা দেখে নেবে, তখন এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এক্সাম্পল 1, ধরা যাক CHO আছে, এখানে CH2OH আছে। এবার এখানে ধরো OH, তাহলে এটা কি কম্পাউন্ড হলো? এরিথ্রো। এটা এরিথ্রো হয়ে গেল, সেম সাইডে আছে, সিমিলার গ্রুপস। এইটার যদি আমরা মিরর ইমেজ নিই, মিরর ইমেজ যদি নেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে এরকম, OH এদিকে চলে আসবে, H এদিকে, OH এদিকে। এটাও এরিথ্রো কম্পাউন্ডের মিরর ইমেজ এরিথ্রোই হবে। 3O কম্পাউন্ডের মিরর ইমেজ 3Oই হবে। কিন্তু কি বলছি যে এরিথ্রো কম্পাউন্ড যদি আমরা নিই
তাহলে সেই এরিথ্রোর যে মিরর ইমেজ যেটা হচ্ছে সেটা যদি এর সঙ্গে সুপার ইম্পোজ করে যায়, যদি ইকুয়াল হয়ে যায়, মানে এক্স্যাক্টলি সেম হয়ে যায়, তখন আমরা সেটাকে বলবো মেসো কম্পাউন্ড। আর যদি সেটা না হয়, যদি এই দুটোর আলাদা অস্তিত্ব থাকে, তাহলে এই একজোড়া যৌগ হয়ে যাবে পরস্পরের ডিএল পেয়ার বা এনানসিওমার। এই ক্ষেত্রে, এই পার্টিকুলার ক্ষেত্রে এই যে দুটো কম্পাউন্ড, এরা পরস্পরের এনানসিওমার, এ পেয়ার অফ এনানসিওমার। এবার কেন এরা এনানসিওমার সেটা আমি এখন আজকের ভিডিওতে নিশ্চয়ই এক্সপ্লেন করবো না, এটা নেক্সট ভিডিওর জন্য থাকলো তোলা। 2 নম্বর এক্সাম্পল, এই সেম কম্পাউন্ডের দেখো, মানে সেম টাইপের আর কি, যদি এরকম হয় যে, যদি আমরা এরকম দেখি যে উপরে আর নিচে সেম গ্রুপ, এখানে দেখো উপরে আর নিচে, এখানে সিএইচও এখানে সিএইচ আলাদা গ্রুপ, যদি সেম গ্রুপ হয়, সেই ক্ষেত্রে যদি আমরা 3O নিই, দিস ইজ 3O, এখানে OHও নিতে পারতাম, সিমিলার গ্রুপ থাকলেই হবে সেম সাইডে। তো এটা এরিথ্রো। আমরা যদি এখন যদি এর মিরর ইমেজ নিই, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, দেখো এইচ, এখানে বিআর, এখানে এইচ, এখানে বিআর। এখন এই যে দুটো কম্পাউন্ড হলো, এটাও হচ্ছে এরিথ্রো। এরিথ্রো কম্পাউন্ডের মিরর ইমেজ অলওয়েজ এরিথ্রো। এবার যেটা হলো যে এই যে দুজন কম্পাউন্ড, এরা পরস্পরের এনানসিওমার নয়, ঠিক আছে? এনানসিওমার নয় কেন? এনানসিওমার না হলে কি হবে, যে এরা কি লিখবো, ডু নট, মানে দুটো কম্পাউন্ডের ডু নট হ্যাভ সেপারেট আইডেন্টিটি, এই দুটোর কোনো আলাদা অস্তিত্ব নেই, ঠিক আছে? সেম কম্পাউন্ড, দুটো কম্পাউন্ডই হচ্ছে সেম, সেম বা আইডেন্টিক্যাল বলতে পারি, আইডেন্টিক্যাল কম্পাউন্ড, আইডেন্টিক্যাল মানে হুবহু এক। আর এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে বলা হচ্ছে মেসো কম্পাউন্ড। এবং ব্র্যাকেটে লিখছি দিস ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আরও দুটো কথা লিখব, এটার ক্ষেত্রে লিখব যে অপটিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে? বোথ আর অপটিক্যালি অ্যাক্টিভ। আর দিস টু, মানে এই যে এটা আর এটা, এই দুজন আর নন সুপার ইম্পোজেবল টু ইচ আদার, নন সুপার ইম্পোজেবল টু ইচ আদার। এইবার লাস্ট পয়েন্টটা দেখো, এরিথ্রো আইসোমার্স ক্যান এক্সিস্ট অ্যাজ ডিএল পেয়ার, এটা আবার মেসো কম্পাউন্ড হিসাবে একা একা থাকতে পারে অ্যাজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, সেটা হচ্ছে এটা। এবার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কেন হলো? কারণ যদি এটা এ হয় আর এটা যদি বি হয়, তাহলে প্রথম কথা হচ্ছে এ আর বি হচ্ছে সেম, কোনো আলাদা কিছু নেই। এবং তাই জন্যই যে এরা কি হচ্ছে, এই দুজন পরস্পরের উপর সুপার ইম্পোজ করে যাবে, সুপার ইম্পোজেবল অন ইচ আদার। এই প্রত্যেকটা জিনিস মানে কেন সুপার ইম্পোজেবল, কীভাবে বুঝবো সুপার ইম্পোজেবল, সেটা পরের ভিডিওতে হবে, আজকে না, ঠিক আছে? আমরা যখন এনানসিওমার ডায়াস্টেরিওমার পড়বো। আর 3Oর ক্ষেত্রে কি বলছি, যে এরা অলওয়েজ, সব সময় এরা এনানসিওমার হিসেবেই থাকবে, মানে এক জোড়া, পেয়ার অফ এনানসিওমার হিসেবে থাকবে। কখনোই কোনো একটা 3O এবং তার যে মিরর ইমেজ, তারা কখনো এরকম সেম বা আইডেন্টিক্যাল হয়ে যাবে না। এক্সাম্পল দেখো, লাস্ট এটা বলে দিচ্ছি এক্সাম্পলটা, তাহলেই আজকের মতো আজকের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। এই সেম এক্সাম্পলে আমরা জাস্ট এটাকে 3 নম্বর দেবো, দিস ইজ এক্সাম্পল 3 আর দিস ইজ 4। কি চেঞ্জ করছি দেখো ভালো করে, আমরা এইখানটাতে, এইখানে OH আর এখানে H দিচ্ছি, তাহলে এইটা H আর এইটা OH হয়ে যাবে। এখানে যা যা লিখেছিলাম সবই থাকবে আবার, এ পেয়ার অফ এনানসিওমার, নন সুপার ইম্পোজেবল টু ইচ আদার, আর বোথ দুজনেই হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। আর সেম জিনিস
আমি এই কম্পাউন্ডটাতেও ধরো মিথাইল মিথাইল, এবার এখানে আছে এইচ, এখানে আছে বিআর, তাহলে এই অবস্থায় এটা থ্রিও, সিমিলার গ্রুপ অপোজিট সাইডে, এটাও থ্রিও। তাহলে যেটা বলছিলাম একটু আগে যে এরিথ্রোর মিরর ইমেজ এরিথ্রো হবে, থ্রিওর মিরর ইমেজ থ্রিও হবে, কিন্তু থ্রিওতে অলওয়েজ পেয়ার অফ এনানসিওমার হিসেবে এর অবস্থান করবে, এক্ষেত্রেও তাই ওই ক্ষেত্রেও তাই। মানে ভার্টিক্যাল লাইনে ওপরে এবং নিচে আলাদা গ্রুপ থাকুক বা ওপরে আর নিচে সিমিলার গ্রুপ থাকুক, সবসময়তেই থ্রিওর ক্ষেত্রে এই কোনো একটা কম্পাউন্ড, কোনো একটা থ্রিও আইসোমার এবং তার মিরর ইমেজ তাদের সেপারেট আইডেন্টিটি আছে। এরিথ্রোর ক্ষেত্রে নেই, কখন আলাদা সেপারেট আইডেন্টিটি কখন নেই, যখন ভার্টিক্যাল লাইনে টপ এবং বটমের গ্রুপটা সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এর এক্সপ্লেনেশনটা কি সেটা পরের দিন হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, যে এখানে লিখবো ডু হ্যাভ, এদের আছে সেপারেট আইডেন্টিটি আছে। ঠিক আছে, তাহলে সেপারেট যদি আইডেন্টিটি আছে তাহলে এরা সেম কম্পাউন্ড না, তার মানে এরা ডিফারেন্ট কম্পাউন্ড। আর ডিফারেন্ট কম্পাউন্ড এবং এবং এরা হচ্ছে এনানসিওমার্স, এনানসিওমার্স অফ ইচ আদার। আর এনানসিওমার মানেই আমরা কি লিখব, বোথ অপটিক্যালি অ্যাক্টিভ, আর কি লিখব, নন সুপার ইম্পোজেবল, নন সুপার ইম্পোজেবল টু ইচ আদার। কটা পয়েন্ট লিখলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এই সেম পাঁচটা পয়েন্ট এখানেও অ্যাপ্লিকেবল, এখানেও অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তাহলে ফাইনাল আরেকবার কি বলছি, যদি এরিথ্রো আইসোমার হয় তাহলে কোনো একটা এরিথ্রোর মিরর ইমেজ আর একটা সেপারেট কম্পাউন্ড হতে পারে, যদি হয় তাহলে বোথ আর এনানসিওমার্স অফ ইচ আদার। অথবা কোনো একটা এরিথ্রোর যে মিরর ইমেজ সেটা আইডেন্টিক্যাল হতে পারে, দুজন আইডেন্টিক্যাল যদি হয়ে যায় তাহলে পরস্পর কি বলবো, পরস্পর হচ্ছে আইডেন্টিক্যাল, সেম কম্পাউন্ড এবং সুপার ইম্পোজেবল, এবং সেটাকে আমরা বলবো মেসো কম্পাউন্ড। থ্রিওর ক্ষেত্রে ওটা হয় না, থ্রিওর ক্ষেত্রে সবসময়তেই কোনো একটা থ্রিওর মিরর ইমেজ অলওয়েজ তার এনানসিওমার হবে, বোথ আর অপটিক্যালি অ্যাক্টিভ হবে, বোথ আর নন সুপার ইম্পোজেবল টু ইচ আদার হবে। আশা করা যায় বোঝাতে পারছি। যতটুকু এখানে ডাউট থাকছে সেটা নেক্সট ভিডিওতে যখন আমরা এনানসিওমার ডায়াস্টেরিওমারদের ডেফিনিশন পড়বো, এক্সাম্পল দেখব, তখন এটা ফাইনালি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ হলো। আশা করা যায় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই এনানসিওমার ডায়াস্টেরিওমার নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সবাই ভালো থেকো, টাটা।